আমরা কিন্তু দেখলাম যে একটা ভিডিও ভাইরাল করে বলা হচ্ছে যে জুনিয়র ডক্টররা বিজেপির দপ্তরে বসে রয়েছেন, যেহেতু ওনারা স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান বিক্ষোভ করছে, সামনে বিজেপির অফিস। তো এই বিষয়ে কি বলবেন যে মুখ্যমন্ত্রী এই ধরনের যে বা তৃণমূলের তরফ থেকে এই ধরনের যে মন্তব্য আসছে সেই না, তৃণমূলের তরফে অনেক উস্কানিমূলক মন্তব্য হচ্ছে। শুধু তার সাম্প্রতিক মন্তব্য যেটা আজকে দেখা গেছে, গতকাল দেখা গেছে, কুণাল ঘোষ তৃণমূলের মুখপাত্র তিনি একটি অডিও ক্লিপ ভাইরাল করেছেন এবং তাতে দেখা যাচ্ছে এই জুনিয়র ডাক্তারদের ওপর আক্রমণ করা হবে বলে মানে আলোচনা করছে দুজন ব্যক্তি, তারা কে বোঝা যাচ্ছে না, এবং দোষটা সরকারের ঘাড়ে চড়িয়ে দেওয়ার একটা চক্রান্ত সামনে আসছে। এই অডিও ক্লিপটার ভিত্তিতে সিপিআইএম নেতা কলতান দাশগুপ্ত আজকে গ্রেপ্তার হয়েছেন। আমার সিপিআইএমের সাথে আদর্শগতভাবে কোনো মিল নেই আমার চিন্তাভাবনার, কিন্তু একটা গণতান্ত্রিক দেশে, এটা তো চীন নয়, এটা উত্তর কোরিয়াও নয়, সেখানে একজন সিপিআইএম নেতা যিনি বিরোধী নেতা, তাকে এই ক্লিপের ভিত্তিতে যে গ্রেপ্তারি, এটা বহু প্রশ্ন তুলে দিচ্ছে। প্রশ্ন উঠছে কুণাল ঘোষ যিনি এই অডিও ক্লিপটাকে ভাইরাল করলেন, তাকে কাস্টাডিতে নিয়ে আগে তো পুলিশ জিজ্ঞাসাবাদ করা উচিত। এই অডিও ক্লিপটার সূত্রটা কী? কুণাল ঘোষকে কোনো জিজ্ঞাসাবাদ না করে, কুণাল ঘোষকে কাস্টাডিতে না নিয়ে হঠাৎ করে কলকান দাশগুপ্তকে তারা গ্রেপ্তার করলেন কেন? এটা কিন্তু আবার কলকাতা পুলিশ নিয়ে বা পশ্চিম বিধাননগর পুলিশ নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে। এই কারণে, কারণ পুলিশের লাগাতার ব্যর্থতা আমরা দেখে এসেছি। আমরা দেখেছি কিভাবে যখন আক্রমণ হয়েছিল, দুষ্কৃতীদের আক্রমণ 14ই আগস্ট রাতে আরজি করের ওপর, কলকাতা পুলিশ ব্যর্থ হয়েছিল, এবং আমি ব্যর্থ বলছি না, মাননীয় হাইকোর্ট ব্যর্থ বলেছেন। তো তারা এই আক্রমণ ঠেকা, এবং তার দায় স্বাভাবিকভাবেই কলকাতার পুলিশ কমিশনারের ওপর আসে। ডাক্তাররা যখন কলকাতার পুলিশ কমিশনারের গ্রেপ্তারি বহিষ্কার দাবি করছেন, মুখ্যমন্ত্রী বলেছেন না আমি কিছু অনুরোধ মানব, কিছু মানব না। এটা খুব দুর্ভাগ্যজনক, কারণ কিছু অনুরোধ মানব, কিছু অনুরোধ মানব না, এটা তো কোনো মুখ্যমন্ত্রী বলতে পারেন না। হয় অনুরোধটা হচ্ছে যুক্তিযুক্ত, তিনি মানবেন, অথবা এটা যুক্তিযুক্ত নন। একজন মুখ্যমন্ত্রী একটা বালখিলদের মতো আচরণ করছেন, তিনি বলছেন কিছু মানব, কিছু মানব না, বাচ্চারা যেরকম আচরণ করে। আসলে পশ্চিমবঙ্গটা এই ধরনের অরাজকতা ছড়িয়ে পড়ছে, তার একটা কারণ যদি হয় পুলিশের ব্যর্থতা, প্রশাসনের ব্যর্থতা দুষ্কৃতীদের আটকাতে, তাহলে আরেকটা কারণ হচ্ছে মুখ্যমন্ত্রীর ব্যর্থতা একটি পরিবেশ তৈরি করতে, তার আচরণের বিভিন্ন উস্কানিমূলক মন্তব্য এবং আচরণের মধ্যে দিয়ে। মনে করিয়ে দিই, মুখ্যমন্ত্রী একটি তার দলীয় সমাবেশে বলেছিলেন, আমি আগে বলেছিলাম বদলা নয় বদল চাই, এখন সে কথা ফিরিয়ে নিচ্ছে। তারা তো হিংসায় উস্কানি দিচ্ছেন। তারা এই যে ডাক্তারের ওপর যদি আক্রমণ হয়, প্রশ্ন উঠে যাবে যেই আক্রমণ করুক না কেন, একটা তো প্রশাসন সেটা আটকাতে পারছে কিনা, দ্বিতীয় হচ্ছে এর পেছনে কি মুখ্যমন্ত্রীর উস্কানিও কাজ করেনি? আমরা কি করে জানবো? তৃণমূল কংগ্রেসই, যেহেতু কুণাল ঘোষ এই অডিও ক্লিপটা সামনে এনেছেন, এই অডিও ক্লিপটা বানিয়েছে কিনা আমরা কি করে জানবো? এই আক্রমণটা তৃণমূল কংগ্রেসই পরিকল্পনা করছে কিনা এবং এটার দায় বামেদের ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে কিনা আমরা কি করে জানবো? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বিভিন্ন আচরণে প্রমাণ করেছেন তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নন, তিনি তৃণমূল কংগ্রেস এবং তার সমর্থকদের প্রধান মুখ্যমন্ত্রী। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং সম্ভবত পশ্চিমবঙ্গতে এর ফলে রাষ্ট্রপতি শাসনের দিকে ঠেলে দিচ্ছে, যেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ব্যাপার হবে। স্যার, আমরা কিন্তু দেখলাম যে রাষ্ট্রপতির হস্তক্ষেপ চেয়ে জুনিয়র ডক্টররা মেল করেছে। এই পরিস্থিতিতে এটা কত যুক্তিযুক্ত বলে আপনার মনে হয়েছে একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে? দেখুন, মুখ্যমন্ত্রী বলেছেন সেদিনের বৈঠক ভেস্তে যাওয়ার পর যে তিনি আর জুনিয়র ডাক্তারদের সাথে বসবেন না। তাহলে তাদের সামনে, এই ডাক্তারদের সামনে যারা অরাজনৈতিক মানুষ, আর কি রাস্তা খোলা থাকছে? কারণ মুখ্যমন্ত্রী হাত তুলে নিয়েছেন এবং কি ইস্যুতেই বৈঠকটা হলো না, লাইভ স্ট্রিমিং মুখ্যমন্ত্রী করতে দেবেন না। এবার আমরা দেখেছি মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকের লাইভ স্ট্রিমিং তিনি করে থাকেন। তিনি বলছেন এই বিষয়টা সাবজুডিস, সেই জন্য এটা নিয়ে করা যাবে না। আমরা দেখেছি সুপ্রিম কোর্টের যে শুনানি, এই মামলার শুনানিও সেটা লাইভ স্ট্রিমিং হচ্ছে। আমরা দেখেছি কোনো আইন নেই এই মুহূর্তে যেটা বলে যে কোনো সাবজুডিস বিষয়ে যদি কোনো আলোচনা হয় সেটা লাইভ স্ট্রিমিং করা যাবে না। এরমও কোনো প্রশ্ন নেই যে মুখ্যমন্ত্রী এই সাবজুডিস বিষয় নিয়ে নিজে লাইভ স্ট্রিমিং করেছেন, অনেক হতাশাও ব্যক্ত করেছেন মাননীয় কোর্টের বিভিন্ন নির্দেশ নিয়ে, করতেই পারেন হতাশা ব্যক্ত, কিন্তু সেটা প্রশ্ন নয়। একটি লাইভ স্ট্রিমিংকে অজুহাত করে যেভাবে মুখ্যমন্ত্রী সেদিন মিটিংটা করলেন না, তার সদিচ্ছা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে তিনি আদৌ কি চান এই সমস্যাটা মিটুক? তিনি আদৌ কি দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চান? যদি তিনি চান, তাহলে এই দুষ্কৃতীদের আটকাতে ব্যর্থ যে পুলিশ কমিশনার, তাকে তিনি সরাতে চাইছেন না কেন পুজোর অজুহাত দিয়ে? বুদ্ধদেব ভট্টাচার্য যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখনও মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসেছিলেন পুজোর মুখে, তখন রিজানুর রহমান সম্ভবত তার মৃত্যু নিয়ে একটা আন্দোলন হয়েছিল, তখন কিন্তু পুলিশ কমিশনারকে সরিয়ে দিয়েছিলেন সিপিআইএম পুজোর আগেই।
কোনো অসুবিধা হয়নি পুজোয়। একজন পুলিশ কমিশনার না থাকলে পুরো পুলিশ ফোর্স পুজোতে কাজ করতে পারবে না, এটা কি সত্যিকারের যুক্তি? না এটাকে অনেকটা বিনীত গোয়েলকে রক্ষা করার একটা অস্ত্র বলে অনেকে মানুষ মনে করছে? কারণ মুখ্যমন্ত্রীর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে। আরও বড় প্রশ্ন হচ্ছে তিনি সন্দীপ ঘোষ বিনীত গোয়েলদের বাঁচাতে এত ব্যস্ত কেন? মুখ্যমন্ত্রীর দায়িত্ব, কেউ যদি ব্যর্থ হন দুষ্কৃতীদের আটকাতে, কেউ যদি দুষ্কৃতীদের প্ররোচনা দেন বা সাহায্য করেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, সেটা কলতান দাশগুপ্ত হোক বা সন্দীপ ঘোষ হোক। কিন্তু তিনি কলতান দাশগুপ্তদের ক্ষেত্রে যতটা প্রোঅ্যাক্টিভ, যদিও সেটা নিয়ে প্রশ্ন থেকে যায়, সন্দীপ ঘোষ বা কুণাল ঘোষদের নিয়ে ততটা প্রোঅ্যাক্টিভ নন। আমরা কিন্তু জানি 2025-এ ইলেকশন রয়েছে। এই যে পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, তাতে কি তৃণমূলের ভোট ব্যাংকে তথা বিজেপি বিরোধী পক্ষের ভোট ব্যাংকে কতটা কি প্রভাব পড়তে পারে, সেই আলোচনাটা কি আমরা অল্প করে জানতে পারি? দেখুন, তৃণমূলের মূল ভোট ব্যাংক হচ্ছে মহিলারা। মহিলাদের ভোটটা আমরা 2021-এর নির্বাচনে দেখেছিলাম, 50% বেশি মহিলাদের ভোট তৃণমূল পেয়েছিল। বলা হয় মুসলমান ভোট ব্যাংক, কিন্তু মহিলা ভোট ব্যাংক অনেক বড় মুসলমান ভোট ব্যাংকের থেকে। এই ঘটনার ফলে মহিলা ভোট ব্যাংকে কী প্রভাব পড়ে? শহুরে মহিলা ভোট ব্যাংক কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে সরে গেছে। গ্রামীণ মহিলা ভোট ব্যাংকে কতটা কী প্রভাব পড়ে সেটার ওপর নির্বাচনের ফলাফল অনেকাংশেই নির্ভর করবে। ঠিক যেমন নির্ভর করবে মানুষ দলমত নির্বিশেষে একটি প্ল্যাটফর্মে মমতা বিরোধী ভোট ঐক্যবদ্ধ হচ্ছে কিনা, সেই প্রশ্নটাও এসে যাবে। যদি একটি প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ না হয়, দুটি প্ল্যাটফর্মে ভেঙে যায়। এই কারণে বলছি, কারণ এখন দুটি প্রধান বিরোধী দল আছে, সিপিআইএম এবং বিজেপি, তাহলেও কিন্তু শাসক দলের সুবিধে। তো এই যে ঘটনাটা, কলতান দাশগুপ্তর গ্রেপ্তার, বহু মানুষ বলছেন এটা সিপিআইএমকে গুরুত্বপূর্ণ করে তোলার একটা চেষ্টা। কারণ এর মাধ্যমে দেখানোর চেষ্টা মূল বিরোধী কিন্তু সিপিআইএম, অর্থাৎ যারা তৃণমূল বিরোধী ভোট, যেটা নির্বাচনের হিসেবে যদি বলি, এটাকে দুভাগে ভেঙে দেওয়া। কিন্তু এটা নির্বাচনের প্রশ্ন নয়, এটা একটা সুরক্ষার প্রশ্ন, নারী সুরক্ষার প্রশ্ন, ডাক্তারদের সুরক্ষার প্রশ্ন। এটা যদি নির্বাচনের চশমা দিয়ে আমরা দেখি, ঠিক হবে না। ঠিক একইভাবে যদি প্রয়োজন হয়, নির্বাচনের কথা না ভেবে কেন্দ্রীয় সরকারকেও রাজ্যের মহিলাদের রক্ষা করার জন্য, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে রক্ষা করার জন্য রাষ্ট্রপতি শাসন জারি করতে হবে। বহু মানুষ বলছেন রাষ্ট্রপতি শাসন জারি করলে মমতা বা তৃণমূল কংগ্রেসের সুবিধে হয়ে যাবে, কিন্তু এটা সুবিধে অসুবিধের ব্যাপার নয়। আমার মনে হয় কোথাও একটি রাজ্যকে ক্ষমতায় থাকলো বা থাকলো না, তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সেই রাজ্যের মহিলারা সুরক্ষিত কিনা, সেই রাজ্যের শিক্ষকরা সুরক্ষিত কিনা, সেই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ঠিকভাবে চলছে কিনা, মানুষ ঠিকমতো চিকিৎসা পাচ্ছে কিনা। আমি সরাসরি আপনার মাধ্যমে প্রশ্ন রাখছি, যদি একজন ডাক্তার সরকারি হসপিটালে সুরক্ষিত না হন, সেই হসপিটালে যারা গ্রাম বাংলার গরিব মানুষ, বহু মানুষ ভর্তি হন, সেই মহিলারা কতটা সুরক্ষিত হবেন? এই প্রশ্ন তো এসেই যাচ্ছে। সুতরাং এই দুষ্কৃতীদের ধরা খুব জরুরি, দুষ্কৃতীদের শাস্তি হওয়া জরুরি। সে ব্যাপারে দায় যতটা সিবিআইয়ের, যতটা দায় সুপ্রিম কোর্টের, ঠিক ততটাই দায় রাজ্যের প্রশাসনের।